খাবার টেবিলে এসে পূর্ণতার মেজাজ খারাপ হয়ে গেল। খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। ওর মা প্রভাতকে জামাই আদর করে খাওয়াচ্ছে, এমন আপ্যায়ন করছে যেন কত আপনের আপন। কই মেয়েকে তো কখনো এত আদর যত্ন করে খাওয়ায় না। ও ছাড়া পৃথিবীর সবাইকে নিয়ে আদিক্ষেতা করতে পারে ওর মা, খালি ওর বেলায় করে না। ও এসে শব্দ করে চেয়ার টেনে ঠাস করে বসলো, নিজের রাগটা প্রকাশ করলো চেয়ারের উপর। প্রভাত খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো এক পলক। রুজিনা বেগম রাগি চোখে ওর দিকে তাকিয়ে বললেন, ভদ্রতা শেখুনি, এভাবে শব্দ করে কেউ? মেয়েটাকে আর ভদ্র বানাতে পারলাম না। পূর্ণতার নাক কুচকে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি কি এই বাইরের লোকটার সামনে আমাকে অপমান করা বাদ দেবে না? এখন মনে হচ্ছে এই বাড়ির মেয়ে আমি নই, উনি এই বাড়ির ছেলে, আর আমি উড়ে এসে জুড়ে বসেছি। রোজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে বললেন, দেখেছো কেমন বেয়াদবের মতো মায়ের সাথে চিল্লিয়ে কথা বলছে। আমার পক্ষে আর এই মেয়েকে ভদ্র বানানো সম্ভব নয়। থাক আন্টি, ভাত দেন, ছোট মানুষ তো বুঝে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পূর্ণতা খাবারের প্লেট রেখে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলল, দূর, খাবই না, যাকে পায় তার কাছে আমার বদনাম শুরু করে দেয়। তারপর প্রভাতের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুমে চলে আসলো। মায়ের বাড়াবাড়ি জাস্ট নেওয়া যাচ্ছে না, বারবার একটা ভাইরের ছেলেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে মা, মনে হচ্ছে ও তার সৎ মেয়ে। রাগ নিয়েই বা কতক্ষণ থাকবে? ওর মা এমনই মানুষ যে ও রাগ করলে একটু খাওয়ার জন্য ডাকে। অন্যদের মা রাগ করলো কত আদর করে আহ্লাদ করে, কিন্তু ওর বেলায় তেমন কিছুই ঘটে না। রাগ করলে ওরই কষ্ট, না খেয়ে থাকতে হবে। ও পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু এই খিদে জিনিসটা সহ্য করতে পারবে না। ওর রাগ উঠলে খিদে আরও বেশি লাগে। 10 মিনিট রাগ জেদ নিয়ে রুমে বসে থাকলো, তারপর নিজের রাগ জেদ একসাথে ফেলে খাওয়ার জন্য বেরিয়ে আসলো। ততক্ষণে প্রভাতের খাওয়া শেষ, সেই ব্যক্তিটা নাই। প্রভাত নাই দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে খাবার টেবিলে বসে নিজেই মায়ের দিকে তাকিয়ে বলল, একটা বাইরের ছেলের জন্য তোমার মেয়ে রাগ করে চলে গেল, আর তুমি তাকে একটু আটকালে না, আর একবার খাওয়ার জন্য ডাকতেও গেলে না। আম্মু সত্যি করে বলো তো, আমি কি তোমার নিজেরই মেয়ে? রোজিনা বেগম মেয়ের সামনে খাবার প্লেট দিয়ে বললেন, তোর ন্যাকামি আর কত দেখব? যে আমি জানি তো 2 মিনিট বাদে নিজেই খেতে চলে আসবি। তুই কি রাগ করে কোনোদিন না খেয়ে থেকেছিস যে আজকে তোকে আমার আহ্লাদ করে খেতে আনতে হবে? পূর্ণতা খাবার খেতে খেতে অভিমানী কণ্ঠে বলল, কোনোদিন একটু আহ্লাদ করেছো আমাকে? সব সময় ছড়াও হয়ে আমার সাথে কথা বলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসায় কেউ আসলে তার সাথে মানুষ এমন বাজে ব্যবহার করে, কথায় কথায় অপমান করছিস। ছেলেটা ভদ্র বলে এখনও কোনো অভিযোগ করলো না তোর নামে। আসার পর থেকেই দেখছি ছেলেটার পিছনে লেগেছিস। তোর মামার বন্ধুর ভাগ্না হয়। এই ছেলে চলে গেলে মান ইজ্জত থাকবে তোর মামার? আত্মীয় মানুষকে এভাবে অপমান করবে? কত ভালো স্টুডেন্ট জানিস, থাকলে তো আমাদেরই ভালো হবে, তোকেও একটু পড়া দেখিয়ে দিতে পারবে। শুনেছি গণিতে নাকি অনেক ভালো, গণিত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। হলে সিট পাচ্ছে না বলে আমাদের এখানে বিপদে পড়ে থাকতে এসেছে। আত্মসম্মান অনেক, ফ্রিতে থাকতে বলেছিল তোর মামা, কিন্তু বলেছে ভাড়া না দিয়ে থাকবে না, জোর জবরদস্তি করে এখানে পাঠিয়েছে তোর মামা সম্মান রক্ষা করতে এসেছে। না হলে ঢাকা শহরে কি থাকার জন্য বাসার অভাব যেখানে এসে থাকবে? পূর্ণতা নিজের ভুল কিছুই বুঝতে পারলো, কিন্তু অহংকারে নিজের ভুল নিজে স্বীকার করতে চাইল না। পূর্ণতা বলল, উনি যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, মনে রেখো ওনার কাছে আমি পড়বো না। আচ্ছা, না পড়লি ছেলেটার পেছনে আর লেগে থাকিস না। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, আমার বইয়েই গেছে ওনার পেছনে লেগে থাকতে, আমার কি আর কোনো কাজ নেই? যত সব। পরদিন পূর্ণতা স্কুলে এক কদম ফুল ছাড়া আসে। এদিকে সবাই চকলেট এনেছে, এখন ফুল না পাওয়ার কেউ ওকে চকলেট দিচ্ছে না। ও নিজের টাকা দিয়ে চকলেট কিনে খেতে খেতে সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসালো। তারপর প্রভাতের ঘটনা খুলে বলল। সবাই খুব দুঃখ প্রকাশ করলো, আর ও এই সুযোগে সবার থেকে চকলেট আদায় করে নিল। পূর্ণতা ওদের কাছে জিজ্ঞেস করলো, বলতো এই প্রভাতকে আমি কিভাবে শিক্ষা দেব? আমার বাসায় থেকে আমাকে অপমান করে ওকে শিক্ষা দিতে না পারলে আমি শান্তিতে থাকতে পারছি না। সবাই ওকে একটা দুর্দান্ত বুদ্ধি দিয়ে দিল। পূর্ণতা খুশিতেই বলল, তোদের বুদ্ধির কাছে লাগলে সবাই 2টা করে ফুল পাবি। পূর্ণতা ক্লাসে এসে বিপাকে পড়ল। প্রভাতকে নিয়ে ভাবতে ভাবতেও ভুলেই গিয়েছিল আজকে ম্যাথ ম্যাম ক্লাস পরীক্ষা রেখেছে।
অত কোনো প্রিপারেশনই নেয়নি। এমনিতেও ম্যাথে টেনে টেনে 33-40 পেয়ে পাশ করে। প্রশ্ন নিয়ে পূর্ণতা নখ কাটছে দাঁত দিয়ে। কারোটা দেখারও সুযোগ পাচ্ছে না। পুরো প্রশ্ন গেটে ওর একটা প্রশ্ন কমন পড়লো, সেটাই লিখে চুপ করে বসে আছে। ম্যাম একবার ওকে জিজ্ঞেসও করলেন, অঙ্ক না করে কলম কামড়াচ্ছ কেন? পূর্ণতা ব্যাককেল হাসি দিয়ে বলল, করছি তো ম্যাম। সবাই যখন খাতা জমা দিল, পূর্ণতা খাতা জমা দিল না। কিন্তু ওর পেছনে এক ডাইনি মেয়ে বসেছিল, যার সাথে ওর বন্ধুত্ব নেই, সবসময় ঝগড়া লাগে। সেই মেয়েটা বলে দিল পূর্ণতা খাতা জমা দেয়নি। এজন্য ম্যাম নিজে এসে পূর্ণতার খাতা টেনে নিয়ে গেল। পূর্ণতার খাতা দেখলে ম্যামে 440 ডিগ্রি রাগ উঠে। তাই পূর্ণতা খাতা লুকিয়ে রেখেছিল, কিন্তু দিতেই হলো। সীমা শয়তানি হাসিতে ওদিকে তাকিয়েছে। পূর্ণতা বলল, তোকে আমি দেখে নিব সুনির্দশা। সীমাকে সুনির্দশা বলে ডাকে পূর্ণতা আর ওর ফ্রেন্ডরা। সীমা বলল, আগামীকাল ম্যাম তোর ব্র্যান্ড বাজাবে, আমরাও দেখব। বলেই সীমা ওর ফ্রেন্ডরা গলা ফাটিয়ে হাসতে লাগলো। নিজে মনে হয় কত পারে, দেখব কি কত পাস। নিজেকে ব্রিলিয়ান্ট মনে করো, মুখ বেঞ্চে দিয়ে বলল পূর্ণতা। ব্রিলিয়ান্ট না হলেও তোর মতো ফসা স্টুডেন্ট না। এই ক্লাসে একমাত্র তুই সবচাইতে ফসা স্টুডেন্ট। প্রতি বছর টেনে টুনে পাশ করিস। আল্লাহ জানে এসএসসি কয়বারে পাশ করবি। আমরা তো সবাই একবারেই পাশ করব, তুই মনে হয় 2-3 বারেও পাশ করতে পারবি না। রাগে পূর্ণতা সীমার গালে একটা থাপ্পড় মারল। সীমাও কম না, মারতে আসবে। পূর্ণতার বন্ধুরা ওকে টেনে সরিয়ে নিল। সীমাকে ওর ফ্রেন্ডরা টেনে নিয়েছে। বাংলা স্যার আসতে সবাই শান্ত হয়ে যায়। পরদিন পূর্ণতা ক্লাসে আসে না। ম্যামের ধমকও ক্লাসের সবার সামনে লজ্জায় যেতে চায় না, বিশেষ করে সীমার সামনে। সবসময় ওকে টিস করে কথা বলবে। পূর্ণতা সারাদিন রুমে শুয়ে পেট ব্যথার অভিনয় করলো। ওর মা ওকে হসপিটালে নিয়ে যেতে চাইলো ডক্টর দেখাতে, কিন্তু পূর্ণতা বলল শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। এই নাটক করার কারণ হচ্ছে, গতকাল স্কুলে যাওয়ার পরে ম্যাম যখন দৌড়বে ক্লাসে আসেনি কেন, তখন ও পেট ব্যথা ছিল বলবে। ম্যাম তো ওর কথা বিশ্বাস করবে না, নিশ্চিত হওয়ার জন্য মাকে কল করবে। আর মায়ের চোখে আজকে অসুস্থ না হলে কাল তো ম্যামকে বিশ্বাস করানো যাবে না। এজন্য মায়ের সামনে ভালো অ্যাক্টিং করে শুয়ে রইল সারাদিন। সন্ধ্যার আগ দিয়ে পূর্ণতা শোয়া থেকে উঠে বসলো। সারাদিন শুয়ে থেকে শরীর ব্যথা হয়ে গেছে। এখন একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসি যাই। ছাদে এসে ওর মাথা গরম হয়ে গেল। ওর দোলনায় দোল খাচ্ছে প্রভাত, আর তার হাত একটা বই। পূর্ণতা নাকের ফুলটা ফুলিয়ে চিৎকার। প্রভাত ঘাড় কাত করে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তোমার কি চিৎকার করতে অনেক ভালো লাগে? জানো না চিৎকার করা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর? পূর্ণতা রাগে আগুন হয়ে প্রভাতের সামনে দাঁড়িয়ে বলল, আপনাকে জ্ঞান দিতে ভুলিনি। আপনি আমার দোলনায় বসেছেন কার পারমিশন নিয়ে? প্রভাতর কথাকে পাত্তা না দিয়ে বলল, শরীরের সব এনার্জি চিৎকার করে আর মাথা গরম করে শেষ করো। এজন্য শরীরে শুধু হাড্ডি মাংস নেই। নিজের কথা ভেবে অন্তত রাগ আর চিৎকার কমাবে কেমন? পূর্ণতা মাথায় হাত দিয়ে বলল, আমি কি বলছি? আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? প্রভাত বলল, তুমি কি বাংলায় না বুঝলে অন্য ভাষায় ট্রাই করবে? আপনি আমার দোলনা থেকে নামুন। রেগে চিৎকার করে যখন ঘাটতেরা প্রভাতকে থামাতে পারল না, তখন পূর্ণতা মুখটা কাদো কাদো করে ফেলল। পূর্ণতার মুখের দিকে তাকিয়ে প্রভাত বলল, আরে কেঁদে ফেলবে নাকি? উঠছি বলে প্রভাত উঠে পড়ল। পূর্ণতা আঙ্গুল তুলে বলল, আর কখনো আমার জিনিসে হাত দিবেন না। প্রভাত বলল, তোমার জিনিস ধরার অনুমতি না পেলেও তোমাকে ধরতে পারবো, তাই তো? মানে কিছু না, তুমি বই পড়ো। কিসের বই? নাও পড়ে দেখো। বলে পূর্ণতার হাতে প্রভাত নিজের হাতের উপন্যাস বইটা দিল। পূর্ণতা ফেরত দিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, নিজের একাডেমিক বইই পড়ি না? আমি নাকি এখন এইসব বই পড়ব? আপনার বই আপনি পড়েন, আমি পড়ব না। প্রভাত বলল, পড়ে দেখো, ভালো লাগবে। বললাম না পড়ব না, জোর করছেন কেন? ওকে। প্রভাত চলে গেল। পূর্ণতা একাই বসে রইল। প্রভাত ওদের বাসায় একদিন একবেলায় খেয়েছিল। আম্মু এরপর ও কয়েকবার ওকে খেতে ডেকেছে, কিন্তু আর খেতে যায়নি। এতদিন বাইরে খেয়েছে। পূর্ণতা শুনেছে প্রভাত সিলিন্ডারের গ্যাস আনবে, নিজে রান্না নিজেই করবে। পূর্ণতা আজান পর্যন্ত ছাদে কাটিয়ে নিচে আসে।
প্রভাতকে বাসা থেকে কিভাবে তাড়ানো যায় সেসব ফ্রেন্ডদের কাছে শুনে এসেছিল। এখন কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। মন ক্ষণ ক্ষণ পরিবর্তন হয় পূর্ণতার। ডিনারের পর পূর্ণতা প্রভাতের রুমে উঁকি মারল। খুব মনোযোগ দিয়ে পড়ছে দেখা যাচ্ছে। পূর্ণতার নখ কাটছে আর ভাবছে ভেতরে ঢুকবে নাকি। ভাবতে ভাবতে ভেতরে ঢুকে গেল। প্রভাত পড়ায় এতটাই মগ্ন ওকে খেয়াল করেনি। ও ভূতের মতো গিয়ে ওর পাশে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। কি পড়ছে? ও চোখ বড় বড় করে জটিল অঙ্ক প্রভাতকে করতে দেখছে। প্রভাতের হাতের লেখার প্রেমে পড়ে গেল পূর্ণতা। ও যেমন লেখাপড়ায় অমনোযোগী, তেমনি ওর হাতের লেখাও বাজে। মাঝে মাঝে নিজের লেখা নিজেই বুঝে না। বিশেষ করে পরীক্ষার হলে লাস্ট 30 মিনিটও কি লেখে আল্লাহ জানে। পূর্ণতা কি পরিকল্পনা নিয়ে ভেতরে এসেছিল ভুলে গেছে। ও হা করে প্রভাতকে লিখতে দেখছে। তুমি এখানে কি করছো? প্রভাতের কথা শুনতে ছিটকে উঠে পূর্ণতা। বুকু ফু দিয়ে বলে, এমনি আপনার সাথে দেখা করতে এলাম। কি বলবে বুঝতে না পেরে বলল। প্রভাত বুরুকুচকে বলল, আমার সাথে তুমি দেখা করতে এসেছো? হ্যাঁ। কেন, আমি কি নতুন বর? আগে কখনো দেখোনি? বিকেলে তো ঝগড়াঝাটি করলে। হ্যাঁ করেছিলাম, কিন্তু ভুলে গেছি। ও, তোমার পড়াশোনা নাই? অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে পড়া বাদ দিয়ে এখানে কি করছো? পূর্ণতা বলল, আম্মু বলল আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট, তাই দেখতে আসলাম ভালো স্টুডেন্টরা কিভাবে পড়ে। দেখা শেষ হলে এবার যেতে পারো। পূর্ণতা মুখ ব্যাকা করে বেরিয়ে এলো। বিড়বিড় করে প্রভাতকে বকতে লাগলো। কি ভাব দেখালো যেন আমি ওনার সাথে গল্প করতে গিয়েছি। পূর্ণতা নিজের রুমের সামনে শটান দাঁড়িয়ে আছে, কারণ পিছু থেকে ওর মা ওকে ডেকে উঠেছে। কোথায় গিয়েছিলে? পূর্ণতা চমকে উঠে বলল, কই, কোথাও না তো, এমনি হাঁটাহাঁটি করছিলাম। পড়া বাদ দিয়ে কিসের হাঁটাহাঁটি? সামনে তুই মেট্রিক পরীক্ষা দিবে, ভুলে গেছ? এখন অন্তত পড়ালেখা নিয়ে সিরিয়াস হও। সারাদিন তো শুয়েই কাটালে। আমি অসুস্থ ছিলাম আম্মু, এখন তো দিব্যি ঘুরে বেড়াচ্ছ। পড়তে গেলেই তোমার যত বাহানা। যাচ্ছি তো আম্মু। বকছো কেন? মুখ কালো করে বলল পূর্ণতা। তোমার আব্বু কথা বলবে, আসো। পূর্ণতা বলল, আমি তো এখন পড়বো, পরে কথা বলি। বলেই পূর্ণতা তাড়াতাড়ি রুমে চলে গেল। বাবার সাথে কথা বলা আর কথা শুনলে পূর্ণতা বুক কেঁপে ওঠে। ক্লাস পরীক্ষায় পূর্ণতা 2 পেয়েছে। এটা নিয়ে ক্লাস ম্যাম রুজিনার কাছে কমপ্লেন করেছে। এবার পড়লে পূর্ণতা নিশ্চিত ফেল করবে। রুজিনা বেগম রেগে বোম হয়ে আছেন। গণিত ম্যামের কাছে প্রাইভেট পড়ে পূর্ণতা বাইরেও টিচার আছে। এত টিউশনি করিও যদি এই রেজাল্ট শুনতে হয়, মেজাজ কার না গরম হবে। পূর্ণতা ক্লাসেও মায়ের কাছে বিচার যাওয়ার ভয়ে পেট ব্যথার ড্রামা করলো, কিন্তু তাও শেষ রক্ষা হলো না। পূর্ণতার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ডেট পড়ে গেল হুট করে। পূর্ণতা যত বাদরামি করুক না কেন, পরীক্ষা আসতে ভয়ে লক্ষ্মী হয়ে গেল। কারণ পরীক্ষার পর রেজাল্ট খারাপ হলে বাবার কাছে খবর চলে যাবে, আর বাবার দমক পূর্ণতা খেতে চায় না। এজন্য মনোযোগী হয়ে উঠলে পড়ার টেবিলে। প্রভাতকে জ্বালানোর আর কোনো পন্থা অবলম্বন করল না। আপাতত পরীক্ষা নামক জ্বর থেকে বাঁচতে হবে। অন্য সব পরীক্ষা ভালোই ছিল, কিন্তু ম্যাথ পরীক্ষার দিন ঝামেলায় পড়ে গেল পূর্ণতা। ম্যাথের ওর মাথায় ধরে না বলেও আর্টস নিয়েছে, কিন্তু তবু এই গণিত সাবজেক্ট ওকে ছাড়ছে না। কেন রে, এই সাবজেক্ট শুধু সায়েন্সদের দিলেই তো হয়? কলম কামড়াচ্ছে শুধু। এত এত অঙ্ক আর মোটে 2-3টা সহজ নিয়ম পারে। আরও কয়েকটা শিখেছিল, কিন্তু টেনশনে এখন মাথা থেকে সব বেরিয়ে গেছে। একটা অঙ্ক করতে পারছে না, অর্ধেক করে গুলিয়ে ফেলছে। পূর্ণতা মায়ের কাছে গেল মায়ের ফোন চাইতে। ম্যামও দুর্বল মনে বলেছিল বাসায় করতে না পারলে আমাকে কল করি। ও মায়ের ফোন দিয়ে ম্যামকে কল করে জিজ্ঞেস করবে। পূর্ণতাকে রুজিনা বেগম নিজের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, পড়া বাদ দিয়ে এখানে কি? আম্মু, ম্যামকে একটু কল দিয়ে দাও, একটা অঙ্ক করতে পারছি না। মিথ্যা বলল ও, কোনো অঙ্ক করতে পারছে না। একটা অন্তত করতে পারলেও শান্তি পাবে। সকাল হতেই পরীক্ষা, এখন তুই কল দিয়ে কি এমন বুঝতে পারবি? যা, নিজে যা পারিস তাই কর। আম্মু দাও না, ফোনে বললে তোর মতো গাধা স্টুডেন্ট কি কিছু বুঝবে?
পূর্ণতা মুখ গোমড়া করে বলল, তাহলে আম্মু এখন কি করব? এতদিন কি করছিস? এখন তো পারতাম, এখন তো নিয়ম পড়তে গিয়ে সব গুলিয়ে গেছে। পারলে সেটা কেউ গুলিয়ে ফেলে না, বউকে নিজে করে দাও পারলে। প্রভাত আছে, ওকে ডেকে দিই। পূর্ণতা চিৎকার করে উঠল, না না, ওনাকে ডাকার কি প্রয়োজন? ও ভালো ম্যাথ বুঝে, ও দেখিয়ে দিক তোকে। পূর্ণতা কিছুতেই প্রভাতের কাছে ম্যাথ করবে না। এমনিতেই যে ইডিয়ট, যদি জানে ও এত খারাপ স্টুডেন্ট, না জানি কত মজা নিবে। না, দরকার নেই, নিজে যা পারি তাই করি। আমি একাই পারবো, যাই ট্রাই করি, কারো দরকার নেই। ওই লোকটাকে কখনোই আমার পড়াশোনা নিয়ে কিছু বলবে না। পূর্ণতা চলে গেল, নিজের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না। পরীক্ষার পর ওদের স্কুল অফ মানে মাথায় কুবুদ্ধি ঘোরাফেরা করা। পূর্ণতা অনেকদিন যাবৎ প্রভাতের দেখা পায় না। ও নিজের পড়া নিয়ে আর পরীক্ষা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। এখন ফ্রি হতেই ওর মাথায় প্রভাতের চিন্তা এসে ভিড় করলো। ও ফাটি ফিটি হয়ে প্রভাতের রুমের সামনে এসে দাঁড়ালো। প্রভাত তখন রান্না করছিল। ওকে মেরে দেখে প্রভাত কি যেন রান্না করছে। পূর্ণতার ভিতরে এসে বলল, কি করেন? প্রভাত পূর্ণতার দিকে চেয়ে বলল, ক্যালাম খেলবে? পূর্ণতা ব্রু কুচকে বলল, আপনি তো রান্না করছেন, ক্যালাম কই? প্রভাত বলল, দেখতে পাচ্ছ রান্না করছে, তাও আয়োজন করে জিজ্ঞেস করছো কেন? সুন্দর করে একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি আমার সাথে আবার ঝগড়া করতে চাইছেন? চোখ থাকতে যদি জিজ্ঞেস করো তাহলে আর কি বলবো? যাই হোক, ক্যালামের কথা যেহেতু বলেন, আপনার কাছে কি ক্যালাম আছে? কেন, খেলবে নাকি? হ্যাঁ, খেলতাম। আমার মামা বাড়ি গেলে তো মামাতো ভাই বোনদের সাথে খেলি, অনেক ভালো লাগে। আছে নাকি? আছে, কিন্তু তোমার সাথে খেলবো না। পূর্ণতা মুখ হা করে বলল, কি বললেন? আমার সাথে খেলবেন না? না, কিন্তু কেন? তোমার সাথে খেলার মুড নেই। আমি যেহেতু বলেছি আপনাকে আমার সাথে খেলতে হবে, মনে রাখবেন আপনি কিন্তু আমাদের বাসায় থাকছেন। আমাদের বাসা থেকে আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। খেলবো না কি করবে? আমি আম্মুকে বলে দেব আপনি আমাকে ইনসাল্ট করেন। বলে দাও, আমার কি? তাও খেলবো না। আমি কিন্তু কান্না করে দেব, কাঁদো কাঁদো কণ্ঠে বলল পূর্ণতা। পূর্ণতার মুখে এক্সপ্রেশন দেখে প্রভাত হা হা করে হেসে উঠল। প্রভাত সাথে সাথে পূর্ণতা আর খেলতে পারেনি। প্রভাত মুখের উপর ওকে মানা করে দিয়েছে। তাই পূর্ণতা ফের প্রভাতের উপর রেগে বোম হয়ে গেছে। কিভাবে এই অহংকারের ন্যায্য শাস্তি দিতে পারে ভাবতেই ওর হাতে প্রভাতের একটা শার্ট চলে আসে। ছাদে প্রভাত নিজের সাদা একটা শার্ট শুকাতে দিয়েছিল। পূর্ণতা সেই শার্ট রং দিয়ে নষ্ট করে ফেলেছে। কাজটা করার পর থেকে পূর্ণতার কি পরিমাণ ভালো লাগছিল ও বোঝাতে পারবে না। ও ভেবেছিল রাতে মায়ের কাছে বিচার চলে আসবে, সেই নিয়ে চিন্তিত ছিল বকা খাওয়ার জন্য। কিন্তু ওর কপাল ভালো, প্রভাত কোনো বিচার ওর মায়ের কাছে আসেনি। তাহলে মনে হয় প্রভাতের খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না শার্ট। পরদিন ও ফের বিকেলে ছাদে যায় আর দেখে কালো গেঞ্জিও একটা প্যান্ট শুকাতে দিয়েছে প্রভাত। ও ফের সেই প্যান্ট কেচি দিয়ে কেটে নষ্ট করে ফেলে। এবার নিশ্চিত উনি কষ্ট পাবে, দুইটা জিনিস নষ্ট করলাম। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা উনি বুঝবে। কিন্তু 2 দিন চলে যায়, এবারও কোনো অভিযোগ আসে না। কি ব্যাপার, ওনার দুইটা জিনিস নষ্ট করে ফেললাম আর উনি কোনো প্রকার অভিযোগ নিয়ে আসলো না? পূর্ণতা এমন নীরবতা দেখে নিজেই থতমতে খেয়ে যায়, প্ল্যান ক্যান্সেল করে ফেলে। কিভাবে লোকটাকে শায়েস্তা করা যায়। প্রভাতকে কি শায়েস্তা করবে? পরের দিন ও নিজে শায়েস্তা হয়ে যায়। দুইভাবে ও এক সবচাইতে পছন্দের হিজাবটা হারিয়ে যায় ছাদ থেকে। আর এই দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দেয় ও গণিতে ফেল করেছে। পূর্ণতা রুম থেকে বেরিয়ে দেখলো সোফায় মায়ের সাথে বসে আছে প্রভাত। মা ওকে নিয়ে কথা বলছে প্রভাতের সাথে। প্রভাত হু হা করছে আর মা পরীক্ষার রেজাল্ট নিয়ে, আমার গণিতে ফেল নিয়ে সব খোলাখুলিভাবে বিশ্লেষণ করছে। পূর্ণতা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে রাগে অগ্নিমূর্তি হয়ে। ওর নামে এভাবে বদনাম করছে। সর্বশেষ কথাটা শুনে পূর্ণতার এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করল। ওর মা প্রভাতকে ওকে পড়ানোর জন্য অনুরোধ করছে, বিনিময়ে টাকা দিবে। প্রভাত টাকা তো নিবে না, পড়াবে না বলছে। তার নাকি সময় নেই। রোজিনা বেগমও নাছোড়বান্দা, রাজি না করানো
পর্যন্ত রোজিনা বেগম থামবে না। পূর্ণতা নিজেই তো পড়বে না, আবার ভাব দেখিয়ে মানা করছে প্রভাত। প্রভাতের এভাবে ওকে পড়ানোর রিজেক্ট শুনে ওর কেন জানি আত্মসম্মানে লাগলো। ও সবাইকে রিজেক্ট করে, ওকে কেন কেউ রিজেক্ট করবে? এতক্ষণ ও নিজে পড়তে চাইছিল না, কিন্তু এখন প্রভাতের বারবার মানা করা আর মায়ের এত অনুরোধ দেখে ওর মনে জেদ চেপে গেল প্রভাতের কাছে পড়ার। ও ওনার কাছেই পড়বে দেখি লোকটা নিজের ভাব নিয়ে কতক্ষণ থাকে। ও নিজেই তো পড়তো না, কিন্তু মায়ের এত অনুরোধ কীভাবে মানা করে দিচ্ছে। একটু ভালো স্টুডেন্ট, তাই বেশি ভাব নিচ্ছে। ওনার কাছে পড়ে দেখতে হবে উনি কেমন ভালো স্টুডেন্ট। পূর্ণতা মায়ের সাপোর্টার হয়ে এগিয়ে যাচ্ছিল। এদিকে শেষবারের মতো মানা করে প্রভাত উঠে দাঁড়ালো। পূর্ণতা কোনো কিছু বলার আগে ওর সামনে দিয়ে প্রভাত চলে গেল মায়ের কাছে। বলে পূর্ণতা বই খাতা নিয়ে ছুটল প্রভাতের রুমে। প্রভাত তখন বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কি যেন করছিল। রোজিনা বেগমের সাথে এসে প্রভাতকে বলার জন্য। রোজিনা বেগমকে দেখে প্রভাত শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। খাতা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে ওর দুষ্টুমি খেলা করছে। আন্টি, আপনি এখানে? পূর্ণকে তোমার কাছে নিয়ে আসলাম, একটু দেখো না, গাধাটাকে পড়াতে পারো নাকি? পূর্ণতা মায়ের দিকে তাকিয়ে শাসানো কণ্ঠ বলল, আম্মু। রোজিনা বেগম বললেন, রেগে যাচ্ছিস কেন? চুপ করে দাঁড়া। প্রভাত, একটু পড়াও না, পরীক্ষায় ফেল করলে আমার মান সম্মান ডুববে। সামনে এসএসসি পরীক্ষা দেবে। এবার পূর্ণতা বলে উঠল, আম্মু, আমাদের কি বাসা ভাড়া দেওয়ার কোনো দরকার ছিল? আমরা ওনার এত উপকার করলাম আর উনি কেমন অ্যাটিটিউড দেখাচ্ছে। তুমি একটা বড় মানুষ, এতবার করে অনুরোধ করছো, বারবার তোমাকে মানা করে দিচ্ছে। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল, উপকারের উপকার করতে হয়, আপনি জানেন না? প্রভাত কিছু বলবে পূর্ণতা ফের বলতে লাগলো, আমি নাকি বেয়াদব? এখন তোমার ওনাকে বেয়াদব মনে হচ্ছে না? শুধু নিজের মেয়ের বেলায় বলতে পারো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, আমি পড়াতে রাজি। রোজিনা বেগম খুশি হয়ে চলে গেল। পূর্ণতাকে বেয়াদবি করতে মানা করে গেল আর প্রভাতের কথা শুনতে বলল। দাঁতে দাঁত চেপে মনে মনে বলছে পূর্ণতা, প্রধানমন্ত্রী কেউ মনে হয় এত অনুরোধ করতে হয় না, ওনাকে যত করতে হয়। অ্যাটিটিউডের মাটিতে পা পড়ে না। পূর্ণতাকে প্রভাত বই বের করতে বলল, কোনটা সমস্যা দেখাতে বলল। পূর্ণতা তো বলতে পারে না, পুরো বইটা ওর জন্য একটা সমস্যা। ওদের বইয়ের মধ্যে সবচাইতে কঠিন অধ্যায় বের করলো পূর্ণতা। এত সহজগুলোই পারে না, এটা তো আরও পারে না। প্রভাত পূর্ণতার বই নিয়ে বলল, আর বাকি চ্যাপ্টার সব পারো? পূর্ণতা ডুব গিলে মিথ্যা করে বলল, হ্যাঁ পারি। বাহ, তাহলে তো তোমার ফেল করার কথা নয়। আমার জানা মতে এই অধ্যায় থেকে 1-2টার উপরে অঙ্ক আসে না। পুরো বই পারা সত্ত্বেও তুমি ফেল করলে কীভাবে? পূর্ণতা আমতা করতে লাগলো। লোকটা তো ভারী, সে না কেমন পুলিশের মতো জেরা করছে ওকে। এত প্রশ্ন করছেন কেন? আপনি কি অঙ্কগুলো পারেন না? পারে কি না পারি সেটা তোমার বোঝার দরকার নাই। তোমার অঙ্ক শেখা দরকার, তুমি সেটা শিখবে। আমি কি পারি না পারি সেটা দেখতে এসেছো? পূর্ণতা থতমত খেয়ে তাকালো প্রভাতের দিকে। লোকটা আন্দাজে ঢিল মারছে, তাও ঠিক জায়গায় মারছে। অদ্ভুত, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না ও পড়ার উদ্দেশ্য নয়, প্রভাতকে যাচাই করার উদ্দেশ্যে এসেছে। আমাদের ক্লাস ম্যাম এখন এই অঙ্কগুলো করাচ্ছে না, পারলে মায়ের দেয়। এজন্য আমি এটা বের করছি, শিখিয়ে দিন না। আমি তো গণিতের কাছে, এর জন্য বেশি অঙ্ক পারি না। আমাকে প্রায় মায়ের খেতে হয়, ক্লাসে সবার সামনে অপদস্থ হতে হয়। না হলে বলুন, আমি কি আপনাকে পছন্দ করি? আপনার কাছে পড়তে আসছি কতটা বিপদে পড়ে। আপনি আমাকে নিয়মগুলো শিখিয়ে দিন, যে কোনোভাবে আমি কালকে ক্লাসে গিয়ে এইগুলো ম্যামকে করিয়ে দেখিয়ে তাক লাগিয়ে দেব। নরম স্বরে বলল পূর্ণতা, যাতে ওর মিথ্যা কথা বিশ্বাস করে প্রভাত। এমনভাবে কথাগুলো পড়ল পূর্ণতা, এভাবে প্রভাত তার অবিশ্বাস করতে পারলো না। মনে মনে নিজে প্রাউড ফিল করলো, কীভাবে লোকটাকে গাধা বানালাম। এবার বের হবে লোকটা পারে নাকি অঙ্ক। পারলে কেউ এত কথা শোনায়? মনে হয় লোকটা পারে না, এজন্য এত কথা শোনাচ্ছিল। পূর্ণতা ভেতরে শয়তানি হাসি দিচ্ছে, কারণ প্রভাত না পারলেও তাকে পছানো শুরু করবে। এদিকে প্রভাতের সমস্ত প্ল্যান জলাঞ্জলি দিয়ে খাতা কলম নিয়ে অঙ্ক করা শুরু করে দিল। পূর্ণতা স্তব্ধ হয়ে তাকিয়েছেও, কল্পনা করতে পারে রাগেও ফুসফুস করছে। প্রভাত বলে বোঝাচ্ছে, কিন্তু কিছুই বুঝছে না, বোঝার চেষ্টাই করছে না।
দেখতো অঙ্কটা কোথায় বুঝো না। পূর্ণতা মুখ কালো করে বলল, আমি তো কিছুই বুঝিনি, এত বড় অঙ্ক কেন আমাকে ছোট করে দিন। খুবই ইজি তো, দেখো ভালো করে, শুধু সূত্র অ্যাড করতে হবে আর নিয়ম মাফিক পর করে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা আমি বুঝি না, আমাকে অন্য নিয়মে করে দেন। ম্যাম বলেছিল একটা অঙ্ক বিভিন্ন 2-3টা নিয়মে করা যায়, দেখি উনি কয়টা নিয়মে করতে পারেন। প্রভাত পূর্ণতার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে ফের খাতা কলম নিয়ে আরেক নিয়মে করতে লাগলো। আর পূর্ণতা চোখ বড় বড় করে তাকিয়েছে। এবারও পূর্ণতা বললে, এটাও বুঝিনি, আরেক নিয়মও করে দিতে। তুমি কি বোঝার চেষ্টা করেছে যে বুঝবে? পূর্ণতা অসহায় মুখ করে বলল, আপনি এই অঙ্কটা আর কয়টা নিয়মে পারেন? যত নিয়ম আছে আমি সব নিয়ম। আচ্ছা দাঁড়াও, সবচাইতে সহজ নিয়ম যেটা সেটা করে দিচ্ছে, এবার মনোযোগ দিবে। আর এবার যদি না পারো আমি তোমাকে আর পড়াবো না। এতক্ষণ বিস্মিত হয়ে পূর্ণতা কোনো মনোযোগ দিচ্ছিল না, এবার একটু মনোযোগী হওয়ার ট্রাই করলো। দেখি সবচেয়ে সহজ নিয়মে আমি পারি নাকি। আমি যদি শিখতে পারি তাহলে বুঝবো এটা সবচাইতে সহজ নিয়ম। ওর মতো গাধা তো দুটো নাই। পূর্ণতা গালে হাত দিয়ে বুঝার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রভাত এত সুন্দর করছে, বুঝিয়ে দিল ওর কাছে। মনে হলো পারবে, কিন্তু স্বীকার করলো না প্রভাতের সামনে, বুঝিনি বলল। প্রভাত একই নিয়মের বানিয়ে একটা অঙ্ক করে ওকে বলতে দিল, দূর, আপনার পড়ানো সুন্দর না, আমি এত সময়ও একটা অঙ্ক বুঝতে পারলাম না। যাই, আমার ঘুম পাচ্ছে। পূর্ণতা মিথ্যা বলেই চলে আসলো। রুমে এসে পূর্ণতা ঘুমাতে পারলো না। অঙ্কটা ওর কাছে অনেক সহজ লেগেছে, করতে ইচ্ছা করছে। ও খাতা কলম নিয়ে করতে বসলো। অঙ্ক করা শেষ করে ও বসে আছে, 2বার কাটাকাটি করে অঙ্কটা করেছে। ওর এখনই জানতে ইচ্ছে করছে অঙ্কটা হয়েছে নাকি এটা বইয়ের, এই জন্য অ্যান্সার বইয়ে নেই। ওর এখন আবার প্রভাতের কাছে যেতে ইচ্ছে করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা বাজে। ও সব গুছিয়ে শুয়ে পড়লো, ঘুম আসছে না। ও যখন রুমে আসছিল ওকে দেখে রুজিনা বেগমের ঘুমাতে চলে গেছে। পূর্ণতা প্রথম কোনো অঙ্ক করতে পেরেছে, অনেক খুশি লাগছে। হয়েছে নাকি জানতে মনটা ছটপট করছে। শুয়ে থাকতে পারলো না, উঠে বসলো। তারপর খাতা কলম নিয়ে পা টিপে টিপে প্রভাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।